ঘটনাটা এক ইমাম সাহেবের কাছ থেকে শোনা। ইমাম সাহেবের নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা। তো ঘটনাটা হলো 1980 সালের দিকের। বরিশালের কোনো একটা মসজিদে চাকরি করতেন ইমাম সাহেব। তিনি ছিলেন ওই এলাকার একজন শ্রদ্ধেয় মানুষ। তাকে সবাই ভালোবাসতেন একমাত্র তার সততার জন্য। এলাকার মধ্যে নাম ডাক আর সততার ফলে এলাকার মধ্যে যে কোনো বিচার হলে ইমাম সাহেবকে সবাই ডাকতেন বিচারে। তো একদিন ইমাম সাহেবের এক বন্ধুর ছেলের বিচার ডাকা হলো। সব সময়ের মতো ওই বিচারও ইমাম সাহেবকে ডাকা হলো। ওই দিন ছিল শুক্রবার। একদিকে তার বন্ধুর ছেলের বিচার, অন্যদিকে ওনার ছেলের প্রচণ্ড জ্বর। রওনা দেওয়ার আগে ইমামের বউ ওনাকে যেতে না করলেন, যেহেতু ওনার ছেলের অবস্থা খুব খারাপ ছিল। কিন্তু বন্ধুকেও না করতে পারছেন না, যেহেতু আজ ওনার অতি নিকটের বন্ধুর ছেলের বিচার। তো ভোরে উনি বাড়ি থেকে রওনা দেন, কারণ ওনার বাড়ি থেকে ওনার বন্ধুর বাড়ির দূরত্ব 20 মাইল। এর মাঝে রাস্তা দিয়ে হেঁটে যেতে হয়, তারপর নদীপথে 3 ঘন্টা যে আবারও বহুদূর হেঁটে যেতে হয় তাকে। তখন তো এখনকার মতো এত গাড়ি ছিল না, তাই পায়ে হেঁটে যেতে হতো তাকে। তো ইমাম সাহেব যথাসময়ে বন্ধুর বাড়িতে গিয়ে উপস্থিত হলেন। ওনার বন্ধুর বিচার শেষ হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। বিচারের আগে ওনার বন্ধুকে বলেছিল ওনাকে বিচারের পর এগিয়ে দেওয়ার জন্য, কিন্তু বিচারের পরে কোনো একটা কারণে ওনার বন্ধু ওখান থেকে অন্য কোথাও চলে যায়। ইমাম সাহেব চিন্তা করেন, বন্ধু যখন নেই তখন তো আমাকেই একাই যেতে হবে। তাই উনি দেরি না করে তখনই রওনা দেন। প্রায় 2 ঘন্টা ধরে উনি হাঁটার পর এশার আজান শুনতে পেলেন, কিন্তু কোথা থেকে আজানটা আসছে সেটা উনি বুঝতে পারছিলেন না, যেহেতু চারিদিকে অন্ধকার। এতক্ষণে উনি অন্ধকারেই হাঁটছিলেন। ভুলে বাড়ি থেকে উনি টর্চ আনতে ভুলে গিয়েছিলেন। আজান শোনার পর উনি সিদ্ধান্ত নেন নামাজ না পড়ে তিনি যাবেন না কোথাও। তাই উনি আশেপাশে মসজিদ খুঁজতে লাগলেন। রাস্তাটা নির্জন হওয়ায় ওখান দিয়ে খুব কম মানুষ চলাচল করত। তাই তিনি এমন কাউকে পাচ্ছেন না যাকে আশেপাশে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করতে পারেন। তাছাড়া আশেপাশে তেমন কোনো বাড়িঘরও নেই। তো উনি হঠাৎ সামনে একজন লোককে আসতে দেখলেন। ওই লোকটার বর্ণনা এমন হলো যে লোকটার হাইট 6 ফুট আর পুরো শরীর কালো কাপড়ে ঢাকা। ইমাম সাহেব ওই লোকটাকে মসজিদ সম্পর্কে জিজ্ঞাসা করলে ওই লোকটা একটা রাস্তা দেখিয়ে দেন। ইমাম সাহেব কোনো রকম চিন্তা না করে লোকটার দেখিয়ে দেওয়া রাস্তাটা দিয়ে সামনে যেতে থাকলেন। তো একটা পর্যায়ে উনি আজানের আওয়াজটা শুনতে পান না। আর ইমাম সাহেব বুঝতে পারলেন তিনি মসজিদ থেকে আরো দূরে সরে চলে এসেছেন। এবার ইমাম সাহেব বুঝতে পারলেন লোকটা তাকে ভুল পথ দেখিয়ে দিয়েছেন। কিছুক্ষণ দাঁড়িয়ে উনি চিন্তা করলেন এখন আর পিছনে যাওয়ার কোনো উপায় নেই, কারণ অন্ধকারের সে কোনো রাস্তা দিয়ে যাবে কিছু বুঝতে পারছে না। কিভাবে এসেছে তাও তার মনে নাই। তাই উনি আবার সামনের দিকে হাঁটা ধরলেন। কিছু দূর যাওয়ার পর উনি একটা বাড়ি দেখতে পান। বাড়িতে একজন মহিলা ছিল। উনি মহিলাকে বললেন এখানে কোনো মসজিদ আছে কিনা। তো মহিলা একটা রাস্তা দেখিয়ে দিলে ইমাম সাহেব ওই রাস্তা দিয়ে হাঁটতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটা মসজিদ দেখতে পেলেন তিনি। ইমাম সাহেবের ভাষায় মসজিদটা এমন ছিল যে এত সুন্দর মসজিদ তার সারা জীবনে কখনো তিনি দেখেননি। উনি মসজিদের সামনে দাঁড়িয়ে চিন্তা করেন এখানে এত সুন্দর মসজিদ আছে, তাতে কেউ আমাকে বলেনি কেন। কিছুক্ষণ চিন্তা করে ইমাম সাহেব মসজিদের ভেতরে গেলেন। ওনার মতে মসজিদের মধ্যে এত সুঘ্রাণ আর এত আরাম যা কখনো উনি দেখেননি। মসজিদের ভেতরে ঢুকতেই ওনার সকল ক্লান্তি দূর হয়ে গেল। কিছুক্ষণ বিশ্রাম নিয়ে উনি সুন্নত নামাজ আদায় করলেন। সুন্নত শেষ করার পর উনি দেখলেন মসজিদে মুয়াজ্জিন ছাড়া আর কেউ নেই। যেহেতু উনি একা, তাই তিনি ফরজ নামাজ পড়ার জন্য উঠে দাঁড়ালেন। আর তখনই ওনাকে অবাক করে দলে দলে লোকজন মসজিদে ঢুকতে লাগলো। উনি লক্ষ্য করলেন সবার চেহারা এক, আর সবার মাথা থেকে পা পর্যন্ত সাদা কাপড়ে ঢাকা। আর উনি একটু অবাক হলেন, কারণ গ্রামের মসজিদে সাধারণত এত লোকজন হয় না এশারের নামাজের সময়। সবার সাথে উনিও দাঁড়ালেন নামাজ পড়ার জন্য। তখন ওই লোকগুলো ওনাকে হাতের ইশারায় বললেন নামাজ পড়ানোর জন্য। উনি চিন্তা করলেন আমার সাথে যা ঘটছে তা মোটেও সাধারণ কিছু না। এখন যদি উনি ওই লোকদের বিরুদ্ধে যায় তাহলে ওনার ক্ষতি হতে পারে। তাই উনি নামাজ পড়াতে গেলেন।
নামাজ শেষ করার পর উনি আক্ষেপ করতে লাগলেন, আমি নামাজ কেন শেষ করলাম? কারণ ওই মসজিদে এত আরাম আর শান্তি যে ওনার ওখান থেকে বের হতে মন চাচ্ছিল না। কিন্তু মনে মনে পরে ভাবছিলেন তিনি তাকে বাড়িতে যেতে হবে, কেননা ওনার ছেলের অসুস্থ। যে করেই হোক ওনাকে আজ বাড়ি পৌঁছাতেই হবে। তো উনি যখন মসজিদ থেকে বের হবেন এমন সময় ওই লোকগুলো ওনাকে চেপে ধরলেন, তাকে খেয়ে যাওয়ার জন্য অনুরোধ করলো সবাই। উনি আর দ্বিমত করেননি, কারণ উনি বুঝতে পারেন ওনার সাথে অলৌকিক কিছু হচ্ছে। ওনার সামনে অনেক ফল দেওয়া হলো, উনি ফলগুলো খেলেন। ওনার মতে আমি এত স্বাদের ফল জীবনে আর কখনো খাইনি। খাওয়া দাওয়া শেষ করে উনি আবার বাড়ির পথে রওনা দিলেন। একটার সময় উনি নদীর কাছে গিয়ে পৌঁছান। তখন গভীর রাত, আশেপাশে কোনো নৌকা দেখতে পেলেন না। তিনি জোরে জোরে দুবার চিৎকার করে বললেন, কেউ আছে কি না? যখন তিনি কোনো রিপ্লাই পেলেন না, তখন ওনার মাথার পাগড়িটা বিছিয়ে তার উপর বসলেন। উনি সিদ্ধান্ত নিলেন ফজরের আজান না হওয়া পর্যন্ত উনি এখান থেকে নড়বেন না। এভাবে অনেকক্ষণ বসে থাকার পর উনি একদল মানুষকে নদীর ঘাটের দিকে আসতে দেখেন। একটু কাছে আসার পর উনি দেখেন এই লোকগুলো ওই লোকগুলো যাদের সাথে তিনি নামাজ পড়েছিলেন। এবার ওই লোকগুলোর সাথে একটা লাশ রয়েছে। তো ইমাম সাহেব কিছু সূরা পড়েন যাতে লোকগুলো ওনার কোনো ক্ষতি করতে না পারে। লোকগুলো কাছে আসলো। উনি জিজ্ঞাসা করলেন, আপনারা কোথায় যাবেন? লোকগুলো কোনো কথা বলে না। উনি আবার জিজ্ঞাসা করেন, আপনারা কোথায় যাবেন? এভাবে 3 বার জিজ্ঞাসা করার পর ওনাদের মধ্যে একজন বলে, আমরা আপনাদের বাসায় যাব। তো ইমাম সাহেব বলেন, আমার বাসায় যাবেন ভালো কথা, কিন্তু এ লাশটা কার? তখন লোকগুলো বলে, এটা আপনার ছেলের লাশ, আপনি আমাদের সাথে চলেন। এই কথা শোনার পর ইমাম সাহেব কিছুটা ভয় পায় এবং বলে, দেখুন আমি আপনাদের কোনো ক্ষতি করিনি, আপনারা আপনাদের রাস্তায় যান, আমাকে আমার মতো থাকতে দেন। এ কথা শোনার পর লোকগুলো নদীর পানিতে ডুব দিয়ে কোথাও যেন চলে গেল। এরপর ফজরের আজান হলে ইমামের পরিচিত একজন মাঝি আসে ইমাম সাহেবকে নিয়ে যেতে। 3 ঘন্টা নদীপথে যাওয়ার পর উনি যখন ওনার বাড়ির কাছাকাছি আসলেন, তখন দেখেন এলাকার মানুষজন এসে ওনাকে সান্ত্বনা দিচ্ছেন। উনি চিন্তা করলেন, সবাই আমাকে সান্ত্বনা দিচ্ছে কেন? নিশ্চয় বাড়িতে কিছু একটা হয়েছে। তো উনি যখন বাড়িতে পৌঁছান তখন দেখেন ওনার উঠানে লোকজন ভিড় করে দাঁড়িয়ে আছে। উনি ভিড় ঠেলে ভেতরে ঢুকে দেখলেন ওনার ছেলেকে উঠানে শুয়ে রাখা হয়েছে। উনি দেখলেন ওনার ছেলের লাশ ফুলাফাপা হয়ে আছে। উনি চিন্তা করলেন, আমি তো জ্বর দেখে গিয়েছিলাম, জ্বরে তো এমন হওয়ার কথা না। ওনার স্ত্রীকে কথাটা জিজ্ঞাসা করলে ওনার স্ত্রী বললেন, আজ ফজরের সময় ওনার ছেলের জ্বর এতই বেড়ে গিয়েছিল যে ওনার ছেলে পাগল হয়ে পুকুরে গিয়ে ঝাঁপ দেয়। তো অনেক খোঁজাখুঁজির পরও ওনার ছেলেকে পুকুরে পাওয়া যায়নি। একটা সময় ওনার ছেলের লাশ নিজে থেকেই ভেসে ওঠে। এই ঘটনার পর ইমাম সাহেবের একটা আক্ষেপ থাকে যে আমি যদি ওনাদের সাথে যেতাম তাহলে হয়তো আজ আমার ছেলেকে এই অবস্থায় দেখতাম না আমি। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনায় চলে যাব। ঘটনাটা লিখে পাঠিয়েছেন আদনান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। বছরখানেক আগের ঘটনা। আমাদেরই এক বন্ধু শিহাব গিয়েছিল তার গ্রামের বাড়ি শ্রীপুরে। সেখান থেকে এসে সে আমাদের এক লোমহর্ষক ঘটনা শোনালো। ঘটনাটা ওই গ্রামের এক মাঝবয়সী লোককে নিয়ে। ওনার নাম ছিল মান্নান মিয়া। ছিল বলছি এর কারণ হলো লোকটা এখন জীবিত নেই। সে যাই হোক, আমাদের এই ঘটনার মূল অংশ মান্নান মিয়াকে নিয়েই। মান্নান মিয়া শ্রীপুর গ্রামের স্থানীয় কেউ নন। বছর 5 আগে গ্রামে এসেছিলেন ঘুরতে ঘুরতে। এরপর গ্রামের লোকজন তাকে পছন্দ করে ফেলে, একটা ঘরও তুলে দেয় তার জন্য। লোকটা খুবই মিশুক প্রকৃতির ছিল, কারো যে কোনো সাহায্যে তাকে ডাকলেই পাওয়া যেত। গত 2009 সালের গ্রীষ্মের দুপুরে মান্নান মিয়া মারা যায়। লোকমুখে শোনা যায় ওই দিন বাজার করে এসে হঠাৎ মান্নান মিয়া অসুস্থ হয়ে পড়ে। বারবার বলতে লাগে রাস্তায় তার সাথে খুব খারাপ কিছু হয়েছে, কিন্তু সেই খারাপ কিছুটা কি তা সে পরিষ্কার করে বলতে পারেনি। তার আগেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তার লাশ সেদিনই দাফন করে দেওয়া হয়। গ্রাম্য রীতি অনুযায়ী মানুষজন তাদের কবরস্থানে শুধু নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্যই জায়গা রাখেন। মান্নানের সেই গ্রামে কোনো পরিচিত ছিল না, বিধায় তার কবর দেওয়া হয় রাস্তার পাশেই একটা বেলগাছের নিচে।
তার মারা যাওয়ার কারণ কেউ আবিষ্কার করতে পারেনি। আমি হয়তো বলছি কারণ মূলত এখান থেকে আমাদের কাহিনী শুরু হতে যাচ্ছে। আমার এক বন্ধুর নাম জাবেদ, আমাদের মাঝেও বলতে গেলে দুঃসাহসী। জীবনের একটা বড় সময় সে প্যারানরমাল অ্যাক্টিভিটি নিয়ে গবেষণা করে কাটিয়ে দিয়েছে। বেচারার খুব কষ্ট যে জিন ভূত কিছুই কখনো তার দেখা হয়নি। শিহাবের কাছে ঘটনা শুনেই সে লাফিয়ে উঠল, যে করেই হোক তাকে সেখানে যেতেই হবে। এর পিছনে একটা বড় কারণ ছিল। শিহাবের শেষ কথাটি, মান্নান মিয়ার কবরের রাস্তায় নাকি প্রায় রাতের বেলা কাউকে বসে থাকতে দেখা যেত। কয়েকজন তো হলফ করে বলেছে তারা মান্নান মিয়াকেই দেখতে পেয়েছে। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো মান্নান মিয়ার কবরের উপর নাকি একটা কুকুরকে শুয়ে থাকতে দেখা যায়। কুকুরটা কোথা থেকে আসে, রাত শেষে কোথায় যায় তা আজও কেউ জানতে পারেনি। এমনকি দিনের বেলা কুকুরটাকে কেউ কখনো দেখেনি। প্রতি পূর্ণিমার রাতে কুকুরটা মান্নান মিয়ার কবরের পাশে বসে কাঁদে। যারা রাতের বেলা গ্রামের বাজার থেকে আসেন তারা অনেকেই ওই কুকুরকে দেখেছেন। মান্নান মিয়ার কবর যে রাস্তায়, ওই রাস্তাটা এখন প্রায় বন্ধের উপক্রম। এই কথাগুলোই আসলে জাবেদের মাথাটা খারাপ করে দিল। শিহাবের এক কথা, সে কোনো অবস্থাতেই জাবেদকে নিয়ে যাচ্ছে না। জাবেদ অনেকটা নাছোড়বান্দা ছিল। অনেক কাঠখড় পরিয়ে শেষমেশ শিহাবকে রাজি করলো যাওয়ার ব্যাপারে। আমার নিজেরও যাবার ইচ্ছা ছিল, কিন্তু সেই সময় মিড টার্ম পরীক্ষা চলছিল দেখে যাওয়া সম্ভব হয়নি আমার। যাই হোক, জাবেদের প্ল্যান ছিল পূর্ণিমার রাতে উক্ত স্থানে উপস্থিত থাকা। এতে কুকুরটা দেখা যাবে, পাশাপাশি ছবি তোলার জন্য ভালো আলোও থাকবে। বাংলা ক্যালেন্ডার দেখে সময় নির্ধারণ করে রওনা দিল তারা মানে জাবেদ আর শিহাব। সাথে আর দুইজনের যাওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে দুইজনই যাওয়া বাদ করে দেয়। পারিবারিক কিছু ঝামেলার কারণে দুইজনের যাওয়া বাতিল হয়ে যায়। সে যাই হোক, জাবেদরা নির্দিষ্ট সময়ের মধ্যেই গ্রামে পৌঁছায়। আদর আপ্যায়নে তাদের বরণ করে নেয় শিহাবের আত্মীয় স্বজনরা। মোটামুটি ফ্রি হবার পর জাবেদ শিহাবের ছোট কাকাকে খুলে বলে আসার আসল কারণ। শুনে ছোট কাকা কিছুটা গম্ভীর হয়ে যান। শেষমেশ জাবেদ আর শিহাবের প্রবল অনুরোধের মুখে নতি স্বীকার করতে হয় তার। যাওয়ার অনুমতি দেন তিনি, কিন্তু সাথে তার দেয়া পরিচিত একজনকে নিয়ে যেতে হবে। জাবেদ চাচ্ছিল একাই যেতে, কারণ এই সব ব্যাপারে বেশি মানুষ থাকলে নাকি প্যাচ লেগে যেতে পারে। কিন্তু ছোট কাকার শর্ত একটাই, হয় সাথে তার দেয়া গাইড যাবে, না হলে যাওয়া বাতিল। অগত্যা জাবেদকে রাজি হতেই হলো। সেদিন ছিল রবিবার। সন্ধ্যার পরপরই আকাশ উজ্জ্বল করে পূর্ণিমার চাঁদ উঠল। চাঁদের আলোতে চারপাশ যেন আলোকিত হয়ে উঠল। বিপত্তি শুরু হলো ঠিক তখনই। শিহাব তাড়াহুড়া করে বের হয়ে গিয়ে দরজার চৌখাটে ধাক্কা খেল, সাথে সাথে মাথা ধরে বসে পড়ল। হাত ছড়াতেই দেখে গেল ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে। বাসা ভর্তি মানুষের মধ্যে হট্টগোল বেঁধে গেল। একে তো গ্রাম অঞ্চল, তার উপর এখনো ফ্রিজ জিনিসটা এতটা জনপ্রিয় হয়ে ওঠেনি। শিহাবকে ধরাধরি করে নলকূপের পাড়ে নিয়ে যাওয়া হলো। প্রায় 20 মিনিট লাগলো রক্ত বন্ধ হতে। এদিকে জাবেদ তো টেনশনে মারা যাচ্ছে। শেষমেশ বুঝে যাওয়াটাই বাতিল হয়ে গেল। ওই অবস্থায় শিহাবের পক্ষে যাওয়া একদমই সম্ভব ছিল না, কিন্তু জাবেদ কাকাকে বলে তার নিজের যাওয়া নিশ্চিত করে নিল। সাথে থাকবে গাইড রতন আলী। অনেকেই হয়তো ভুরু কুঁচকাতে পারেন যে চেনা নেই জানা নেই একটা ছেলেকে ওই অবস্থায় তার বাসা থেকে কিভাবে বের হতে দিল, তাও যখন ছেলেটা তাদের অতিথি। ভাই, জাবেদকে আমি চিনি। সে যদি বলে সে যাবে, তাহলে তাকে আটকানো কারো পক্ষেই সম্ভব না। এমনকি সে কখনো নিজের বাবা মার কথাও শুনবে না। রতন আলী ওই গ্রামের সবচেয়ে সাহসী মানুষদের মাঝে একজন। ছোট কাকা রতনকে বুঝিয়ে দিলেন যেন কোনো অবস্থাতেই জাবেদকে ফেলে চলে না আসে। গ্রামে ছোট কাকার ভালো প্রতিপত্তি ছিল। রতন আলী নিজের বুকে চাপড় দিয়ে বলল সে কাউকে ভয় করে না। ভূতের ভয় তার নেই, বরং শহরে ভাইয়ের সাথে আজকে সেও দেখবে। রতনের হাতে একটা ব্যাটারি চালিত টর্চ লাইট। জাবেদ ঢাকা থেকে একটা শক্তিশালী টর্চ আর একটা ভালো মানের ডিজিটাল ক্যামেরা নিয়ে যায়। ক্যামেরাটা গলায় ঝুলিয়ে টর্চটা হাতে নিয়ে হাঁটতে লাগে সে। পাশেই রতন আলী। রতন তাকে গ্রামের বিভিন্ন ঘটনা জানাতে লাগলো। কোন বাড়ির কে কবে কার হাতে খুন হয়েছে, কে কোথায় ফাঁস দিয়ে মারা গেছে, এইসব। জাবেদের বিরক্ত আর ভয় দুটোই লাগছিল। ভয় লাগার ব্যাপারটা আমার অনুমান, কারণ
সে যখন ঘটনাটা বলছিল তখন বলেছিল তার শুধু বিরক্ত লাগছিল আর অদ্ভুত একটা অনুভূতি হচ্ছিল। আমি ধরে নিয়েছিলাম সেই অনুভূতিটা ভয়। বাড়ি থেকে জায়গাটার দূরত্ব 2 মাইলের মতো। গ্রামের নীরবতায় নাকি ভূত দেখার টেনশন কে জানে। জাবেদের ভীষণ বাথরুম চাপলো। রতন আলীকে সে টর্চটা ধরতে বলে নিজে গেল একটা গাছের নিচে প্রাকৃতিক ডাকে সাড়া দিতে। কাজ শেষ করে ফিরে এসে তারা আবার হাঁটতে লাগলো। কিছুক্ষণ চুপচাপ হাঁটার পর হঠাৎ রতন আলী জাবেদকে জিজ্ঞেস করে বসলো, মান্নান মিয়া সম্পর্কে কতটা কি জানে সে। জাবেদ একটু চমকে গেল, কারণ কিছুক্ষণ আগে যেই গলায় রতন আলী কথা বলছিল তার সাথে এখনকার গলা যেন একটু অমিল লক্ষ্য করা যায়। তবে ঘাবড়ে না গিয়ে সে বোঝার চেষ্টা করলো ব্যাপারটা কি। আসলেই তাই নাকি তার দুর্বল মনের চিন্তা। জাবেদ মান্নান মিয়া সম্পর্কে যা জানতো তা বলল রতন আলীকে। শুনে রতন আলী কিছুক্ষণ চুপ করে থেকে বলল, মান্নান মিয়া কেমনে মারা গেছে জানতে চান? জাবেদ কিছুটা অবাক হয়ে বলল, কিন্তু সবাই যে বলে মান্নান মিয়ার মৃত্যুর কারণ কেউ জানে না। তাহলে তুমি কিভাবে জানো? রতন বলল, মান্নান আমার খুব ক্লোজ ফ্রেন্ড ছিল। মরার আগে কি তোমার সাথে তার কোনো কথা হয়েছিল? কিছুক্ষণ চুপ থেকে রতন বলল, আপনি আসল ঘটনা জানতে চান কি না? জাবেদের এই প্রথম গায়ে একটু কাটা দিয়া উঠল। তবুও সে উত্তর দিল, হ্যাঁ, তুমি যদি জানো তাহলে বলতে পারো, আমার নিজেরও এটা জানার খুব ইচ্ছা। এরপর রতন আলী জাবেদকে যা বলল তা আমি একটু সাজিয়ে লেখার চেষ্টা করলাম। যেদিনের ঘটনা সেদিন সকালে মান্নান মিয়া তার সপ্তাহের বাজার করতে যায়। বাজারে পরিচিত মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ করে এবং নিজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে সে রওনা হয় বাসার দিকে। হাঁটতে হাঁটতে একটা কবর পড়ে ওই রাস্তায়। অনেকেই বলে ওই কবরে নাকি মাঝে মাঝে এক বৃদ্ধকে দেখা যায়। আবার অনেকে বলে ওই কবর থেকে রাতের বেলা নানা রকম আওয়াজ আসে। কে বা কারা কান্না করে, সেই আওয়াজ নাকি পাক খেয়ে খেয়ে বাতাসে ভাসে। মান্নান মিয়া এইসব ব্যাপারে তেমন পাত্তা দিত না। সেদিন আসার পথে হঠাৎ তার ভীষণ তৃষ্ণা পায়। তার বাজারের ব্যাগ থেকে বোতল বের করে পানি খাওয়ার জন্য রাস্তার পাশেই বসে পড়ে সে। এমন সময় একটা কালো কুকুর এসে তার পাশে বসে। কুকুরটা দেখে একটু অবাক হয় মান্নান মিয়া। গ্রামে অনেক দিন যাবৎ আছে সে, কিন্তু আগে কখনো এত বড় কালো কোনো কুকুর দেখেনি। কুকুরটা মান্নানকে এক দৃষ্টিতে দেখতে থাকে। হঠাৎ মান্নানকে অবাক করে দিয়ে বলে ওঠে, আমার কবরের পাশে বসে আছিস? তো সাহস তো অনেক বেশি দেখছি। মান্নান প্রথমে ভাবলো তার শোনার ভুল হবে। সে ব্যাগ থেকে পানি বের করে মুখে চোখে পানি দিল। এইবার সে আর স্পষ্ট শুনতে পেল কুকুরটা বলছে, কিরে, ভয় পেলি নাকি? মান্নান মিয়া এইবার পুরো ঘাবড়ে গেল। অনিশ্চিত বিপদের আশঙ্কায় সে তার হাতের পাশে পড়ে থাকা একটা গাছের ডাল নিয়ে ছুঁড়ে মারল কুকুরটার দিকে। ডালটা সরাসরি গিয়ে লাগলো কুকুরটার মুখে। এক পাশ কেটে গিয়ে রক্ত বের হতে লাগলো। প্রচণ্ড রাগে গর্জে উঠল কুকুরটা। স্পষ্ট ভাষায় মান্নানকে বলল, তুই আমাকে আঘাত করেছিস, এর পরিণাম তুই ভোগ করবি। এই বলে কুকুরটা ভয়ঙ্কর গর্জন করে মান্নানকে কামড়াতে আসলো। কুকুরটার সাথে ধাক্কা লাগার সাথে সাথে মান্নান জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞান হারানো অবস্থায় মান্নান স্বপ্নে দেখে এক বুড়ো লোককে। লোকটি প্রবল ঘৃণা নিয়ে তাকে তাকিয়ে আছে মান্নানের দিকে। মান্নানকে উদ্দেশ্য করে বলতে লাগলো, তুই আমার গায়ে হাত তুলেছিস, আমাকে আঘাত করেছিস, এর পরিণাম মৃত্যু। মান্নান ভয়ে জোরসোর হয়ে বলল, আমি জানি না আপনি কে, আপনাকে আমি আমার জীবনে আগে কখনো দেখিনি, আমি কিভাবে আপনাকে আঘাত করব? তখন লোকটি নিজের বর্ণনা দিল। তান্ত্রিক এই ব্যাপারটার সাথে হয়তো আমরা অনেকেই পরিচিত। তান্ত্রিক তাদের বলে যারা তন্ত্র মন্ত্র নিয়ে থাকে। এরা প্রায় গোরস্থান, শ্মশান ঘাটে রাত্রিবেলা কালো জাদু চর্চা করে। তান্ত্রিক মূলত খারাপ প্রকৃতির হয়। এরা ক্ষমতার লোভে, বলতে পারেন অমরত্বের লোভে, এমনকি মানুষ খুন করে, তা দিয়ে তপস্যা করে সম্ভবত। ওই লোকটি একজন তান্ত্রিক ছিল। একবার মানুষ খুন করার অভিযোগে তাকে গাছের সাথে ফাঁস দিয়ে মারা হয়। এরপর তাকে কবর দেয়া হয় গ্রাম থেকে দূরে একটা বদ্ধ এলাকায়। সেই কবরটির কথাই একটু আগে আমরা বলেছিলাম। যাই হোক, সেই তান্ত্রিক মারা যাওয়ার পরও তার আত্মা এখনো মানুষের ক্ষতি করার জন্য ঘুরে বেড়ায়। তান্ত্রিকটা মান্নানের সামনে কুকুর বেশে বসেছিল এবং মান্নান তাকে আঘাত করায় সে ভীষণ ক্ষুব্ধ হয়। এরপর হঠাৎ মান্নানের ঘুম ভেঙে যায়। সে খুব খারাপ অনুভব করতে থাকে, তার নিঃশ্বাসের সমস্যা হতে থাকে। সেখান থেকে কোনো রকমে বাসায় যায় মান্নান। এরপরে আস্তে আস্তে মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।
রতন আলী এতটুকু পর্যন্ত বলার পর হঠাৎ কর্কশ শব্দে কাছেই কোথাও একটা পেঁচা ডেকে ওঠে। ঠিক সাথে সাথে চমকে উঠে জাবেদ শুনতে পায় রতন আলী তাকে পিছন থেকে ডাকছে, ওই ভাইজান জলদি নন, মুততে অতক্ষণ লাগায়নি কেউ। জাবেদ ঘাড় ঘুরিয়ে পিছনের দিকে তাকিয়ে দেখে অস্থির চিত্তে অপেক্ষা করছে রতন আলী। আর সে নিজেকে আবিষ্কার করে সেই গাছটার নিচে, যেখানে সে প্রকৃতির ডাকে সাড়া দিতে এসেছিল। আমাদের ঘটনা এখানেই শেষ। এখন আপনাদের কিছু কমন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। সেদিন আসলে কি হয়েছিল, সম্ভবত এটা আপনাদের প্রশ্ন হতে পারে। সেদিন কি হয়েছিল তা আমি বলতে পারবো না, একজনের এক এক রকম ধারণা। সম্ভবত মান্নান মিয়া এসে জানিয়ে দিয়ে গেছিল তার মৃত্যুর রহস্য। হয়তোবা এটা জাবেদের বিক্ষিপ্ত মনের কল্পনা। তারপরও জাবেদ কি কবরটা দেখতে গিয়েছিল? উত্তর হলো জি না। জাবেদ সেই গাছের নিচেই মাথা ঘুরে পড়ে যায়। রতন আলী তাকে কাঁধে ঘরে বাসায় নিয়ে আসে। আরও প্রশ্ন জাগতে পারে, যেমন জাবেদের এরপর কি হলো? উত্তর হবে জাবেদ এরপর একটানা 4 মাস অসুস্থ ছিল। ডাক্তারদের ধারণা তার মেন্টাল ব্রেকডাউন হয়েছিল। 4 মাস পর জাবেদ হসপিটাল থেকে ছাড়া পায়। আরও কিছু প্রশ্ন থাকতে পারে, যেমন মান্নান মিয়ার কবরটা কি এখনো আছে? জি হ্যাঁ, যদিও এই ঘটনার পর কবরের পথটা বন্ধ করে দেওয়া হয়েছে এবং এরপর কোনো দিন কবরের কুকুরটাকেও আর দেখা যায়নি। তবে এখনও মাঝে মাঝে পূর্ণিমার রাতে তার কান্নার আওয়াজ পাওয়া যায়। আরেকটি প্রশ্ন হতে পারে, যেমন তান্ত্রিক লোকের কবরটার কি হলো? সেই কবরটা নিয়ে আগে থেকেই মানুষের মধ্যে এক ধরনের আতঙ্ক ছিল। এই ঘটনার পর তা আরও বেড়ে যায়। পরে শুনেছিলাম কবরটা মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ওই রাস্তাটুকু বন্ধ করে দেওয়া হয়েছে। ওই রাস্তা দিয়ে মানুষ আর বেশি চলাচল করে না এখন। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন সবুজ আহমেদ রকিব। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। আমি তখন মাদ্রাসায় নতুন। আমার সাথে এক বড় ভাইয়ের খুবই ভাব ছিল, একদম বন্ধুর মতো ছিলাম আমরা। তখন শীতকাল ছিল। শীতকালে প্রায় অনেক জায়গায় মাহফিল হয়ে থাকে। তো আমি যে মাদ্রাসায় পড়তাম তার 1 কিলোমিটার দূরে এক জায়গায় মাহফিল হয়। সেখানে আমাদের মাদ্রাসার প্রায় অনেক ছাত্ররা যায়। আর মাহফিলটি পরদিন ফজর পর্যন্ত হওয়ায় ছাত্ররা যে যার মতো করে মাদ্রাসার হোস্টেলে সবাই চলে যায়। কিন্তু আমি আর আমার বড় ভাই একজন বিশেষ বক্তার ওয়াজ শোনার জন্য থেকে যাই সেখানে। ওয়াজ শেষ করে শ্রীমঙ্গল সিলেট হাইওয়ে রাস্তা ধরে হেঁটে রওনা হলাম। তখন রাস্তায় কোনো লোকাল গাড়িও ছিল না, এই জন্য হেঁটেই যাচ্ছিলাম আমরা। রাস্তার চারিদিকে ঘন কুয়াশায় ঢাকা, কিছুই দেখা যাচ্ছিল না। আমি আমার বড় ভাই হেঁটে চলছি। যেতে যেতে এক সময় হাইওয়ে রাস্তা শেষ করে মাদ্রাসার রাস্তায় এসে পড়লাম আমরা। বলে রাখি, লোকের মুখে শুনেছি যে এই এলাকায় নাকি অনেক ভূতের উপদ্রব। আর সে কথা আরেকবার মনে করিয়ে দিলেন বড় ভাই। মাদ্রাসার রাস্তা দিয়ে যেতে সামনে একটা বাঁশঝাড় পড়ে। আমরা সেই বাঁশঝাড়ের কাছে এসে গেলাম। খুব গা ছমছম করছে আমাদের। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে আর সেই সাথে ঘন কুয়াশার চারিদিকে ঢাকা। সেই বাঁশঝাড়ের মাঝামাঝি এসে পৌঁছে যাই। তখন আমি পেছন থেকে কারো গলার আওয়াজ শুনতে পাই। তখন বিষয়টা বড় ভাইকে বললাম। তিনি বললেন, না তো, কারো আওয়াজ তো শুনতে পাচ্ছি না, তুমি সামনের দিকে তাকিয়ে হেঁটে চলো। কিন্তু কয়েক পা হাঁটার পর আমার সেই আওয়াজ শুনতে পাই, কে যেন আমার নাম ধরে ডাকছে। আর গলাটা আমার খুবই চেনা, সেটা হচ্ছে আমার মামাতো ভাইয়ের কণ্ঠ। তখন আমি আমার বড় ভাইকে বললাম, ভাই, আমার মামাতো ভাই আমাকে ডাকছে, হয়তো মাহফিল থেকে আসতে সেও দেরি করে ফেলেছে। তিনি বললেন, তোমার কি মাথা খারাপ হয়েছে সাজু? এই ঘন কুয়াশার মাঝে কাউকেই তো দেখা যায় না, আর কোথাও কোনো ডাক শোনা যাচ্ছে না। তুমি পেছনে না তাকিয়ে সামনের দিকে চলো। কিন্তু যতই যাচ্ছি সে ডাক ততই তীব্র হচ্ছে। তখন বড় ভাই বিভিন্ন সূরা পাঠ করে আমার এবং ওনার উপরে বুকে ফু দেন এবং পিছনে তাকাতে বারণ করেন। একটু পরে আস্তে আস্তে সেই ডাক আর শুনতে পেলাম না। তারপর আমরা রাস্তা পার হয়ে মাদ্রাসা হোস্টেলে চলে আসি। এসে আমার সেই মামাতো ভাইয়ের খোঁজ নিতে তার রুমে এসে দেখি সে নাক ডেকে ঘুমাচ্ছিল। তা দেখে আমি ভীষণ ভয় পেয়ে যাই। তখন আমি মনে মনে ভাবি, তাহলে রাস্তায় যে ডাকগুলো শুনলাম সেই ডাকগুলো তাহলে কার? এর ব্যাখ্যা এখনো মনের মধ্যে প্রশ্ন জাগায় আমার। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন মেহেদি হাসান। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি।
তো সরাসরি আমার মামাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি ভৌতিক ও একটি ভাগ্যের নির্মম ঘটনা এখানে বলতেছি আমি। আমার মামাতো ভাইয়ের নাম ছিল সিয়াম। বয়সে আমার থেকে অনেকটা সিনিয়র হওয়ার পরও দুজনে সবসময় একসাথে খেলতাম, ঘুরতাম, এছাড়াও সবসময় একসাথেই থাকতাম। আমরা দুজনেই খুব দুরন্ত স্বভাবের ছিলাম। কারো গাছে ভালো কিছু দেখলে সেটা যেভাবেই হোক সেটা খেতেই হবে, এটা ছিল আমাদের নিত্য নতুন ব্যাপার। আজ থেকে 2 বছর আগের একটা ঘটনা। আমরা একদিন সিদ্ধান্ত নেই যে একটা গাছের লিচু ফল পেড়ে খাবো। যেই ভাবা সেই কাজ। ঠিক দুপুরবেলা, যে সময় লোকজন সাধারণত বাড়িতে থাকে, সেই সময় দুজনে আমাদের গন্তব্যস্থলে পৌঁছালাম। আসলে গাছটি ছিল একটা কবরস্থানের মাঝে। সেখানে আরও কয়েকটা আম গাছও ছিল। আমি আমার ভাইকে গাছে উঠতে বললাম। কথা মতো ও গাছের উঁচু ডালে উঠল, কিন্তু সে আমাকে অবাক করে দিয়ে আবার নিচে নেমে আসলো। আমি বললাম, কিরে নামলি কেন? ও বলল, লিচু খেয়ে লাভ নেই, আমি আম খাবো। আমি আশ্চর্য হয়ে গেলাম, কি বলে ছেলে, তুই এই দিনে আম পাবি কোথা থেকে? এখন তো আমের টাইম না, তাছাড়া গাছে তো আম নাই। তারপর ও হঠাৎ আম গাছে চড়লো এবং একটা লাল বর্ণের আম সহ নিচে নেমে আসলো। আমি তো সত্যি অবাক হয়ে গেলাম। ও আমটা খেলো এবং আমাকে কিছুটা দিল। তো এখন বাড়ি ফেরার পালা। বাড়িতে ফিরতে ফিরতে আমাদের একটা ছোট নদী পার হয়ে, মানে সাঁতরিয়ে পার হতে হবে। তো আমরা যখন দুজনে পার হচ্ছিলাম, তো আমি নদীটা পার হয়ে গিয়েছিলাম, কিন্তু আমার যে ভাইটা ছিল সে হঠাৎ যেন পানিতে ডুবে যেতে লাগলো। কিন্তু সে খুব ভালো সাঁতার জানে। আমি পরে তাকে একটা বাঁশ দিয়ে তাকে উপরে উঠিয়ে আনলাম। তাকে জিজ্ঞাসা করলাম সে কেন এমনটা করলো। শুনে তো আমি ভয়ে আঁতকে উঠলাম। পানিতে নাকি একটা মহিলা তার চুল দিয়ে আমার ভাইয়ের পা জড়িয়ে নিয়েছিল, তার জন্যই ডুবে যাচ্ছিল। বাসায় ফিরে এ কথা আর কাউকে বললাম না। পরদিন বিকালবেলা দুজনে বসে আছি, হঠাৎ একটা কুকুর এসে তার পায়ে কামড় বসিয়ে দিল। কিন্তু আশ্চর্যের বিষয়, এই যে কুকুরের কামড়ে দুইটা দাঁত বসার কথা, কিন্তু কি টাইপের ক্ষত তা বলে বোঝাতে সম্ভব হবে না আমার পক্ষে। এটা আর কি করার, হসপিটালে গিয়ে ইঞ্জেকশন দেওয়া হলো। তারপর তো আস্তে আস্তে সে ভালো হয়ে গেল। তারপর কয়েকদিন নদীতে মাছ ধরতে গেলাম সেই কবরস্থানের কাছে। সেখানে একটা মুরগি পেল, ওইটা নিয়ে সে বাড়িতে রান্না করে খাওয়ার পরেই তার হাত দুইটি অবশ হয়ে গেল এবং কিছুক্ষণ পর গায়ে জ্বর চলে আসলো। ডাক্তার এসে কনফার্ম করলো তার শরীরে জলাতঙ্কের উপস্থিতি। কিন্তু এটা একেবারেই অসম্ভব, কারণ কুকুরের কামড়ের পর জলাতঙ্ক হলে 3 মাসের মধ্যে হওয়ার কথা ছিল, কিন্তু তখন ছিল প্রায় 4 মাস। অনেক ডাক্তারি চিকিৎসার পরও তাকে ফেরত পাঠানো হলো। তখন জলাতঙ্ক পাগলের পর্যায়ে চলে গেছে। মৃত্যু ছাড়া আর কোনো উপায় নাই, কেননা কোনো প্রকার খাদ্যও খেতে পারতো না, পানি তো সহ্যই করতে পারতো না। সব সময় শিকল দিয়ে বেঁধে রাখতে হলো তাকে। আমার এক চাচা নিজেই একজন কবিরাজ, তাই আমার চাচা এসে তৎক্ষণাৎ বুঝতে পারলো যে তার শরীরে কোনো অশরীরীর প্রকোপ আছে। আমার চাচা অনেক চেষ্টা করার পরও অনেক দেরি হয়ে গিয়েছিল। আমার চাচা যদি আগে থেকে বাড়িতে থাকতো তাহলে হয়তো বা বাঁচানো সম্ভব হতো, কিন্তু তিনি কাজে গিয়েছিলেন। দীর্ঘ 7 দিন কষ্টের পর অবশেষে মৃত্যুবরণ করে। সে মৃত্যুর আগের দিনগুলোতে এতটাই ভালো হয়ে গিয়েছিল যে বলে বোঝানো সম্ভব হবে না। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জান্নাতবাসী হয়। এটা একদম আমার সত্য ঘটনা। লিসেনার্স, এবার আমরা পরের ঘটনা চলে যাব। ঘটনাটি লিখে পাঠিয়েছেন ইলিয়াস হোসেন। তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে বলার চেষ্টা করছি। তখন আমি ক্লাস 6-এ পড়ি। ছোটবেলা হতেই আমাদের নানা বাড়িতে থাকি। চট্টগ্রামের কালুরঘাটে আমার নানার বাসা। আমাদের বাসা থেকে মামার দোকানে যেতে কম করে হলো 15 মিনিটের সময় লাগে। আমি প্রতিদিন সন্ধ্যায় আমার মামার দোকানে বসতাম। সেই কারণে বিকালে প্রাইভেট পড়ে এসেই মামার দোকানে চলে যেতাম এবং 7:30-এর দিকে চলে আসতাম। এপ্রিল মাসের দিকের ঘটনার সূত্রপাত হয়। মামার দোকান থেকে 5 মিনিট হাঁটার পর অনেক বড় একটা কবরস্থান পড়ে। সেই কবরস্থানের সামনে দিয়ে আসার সময় দেখতাম কবরস্থানের মাঝখানে যে নিম গাছটা আছে সেখানে সাদা কাপড় পরিহিত অনেক লম্বা কেউ দাঁড়িয়ে আছে। খুব উজ্জ্বলভাবে তার শরীর থেকে আলো বের হতো, কিন্তু তার চেহারা দেখা যেত না। কবরস্থানের পাশেই পাকা রাস্তা। রাস্তাটি 8 ফুটের মতো চওড়া হবে এবং তার পাশেই একটা বিরাট দেয়াল। আমি প্রতিদিনই ভয়ে সেই দেয়ালের গা ঘেঁষে আসা যাওয়া করতাম। সাদা কাপড় পরিহিত লোকটা আমার দিকে হাত বাড়াতো, কিন্তু আমার থেকে
অল্প কিছু দূরে এসেই তার হাত থেমে যেত, আমাকে আর ধরতে পারতো না। তখন রাস্তায় কোনো লোক থাকলে তাদের ডেকে দেখাতাম, কিন্তু কেউ কিছু দেখতো না, উল্টো আমাকে পাগল বলতে লাগলো। কিন্তু আমি ভিতরে ভিতরে খুব ভয় পেতে লাগলাম। এরপর একদিন মনে সাহস সঞ্চার করে আমাদের এলাকার মসজিদের ইমামের কাছে গেলাম। উনি আমাকে দেখে বললেন, কিরে, তুই নাকি আজকাল পাগলের মতো আচরণ করছিস? আমি ওনাকে সব কিছু খুলে বললাম। তিনি আমাকে অভয় দিলেন, বললেন, এমন ঘটনা আমি আগে শুনিনি, কিন্তু আমার মনে হয় ও যেহেতু তোর কোনো ক্ষতি করছে না, তার মানে সে হয়তো তোর কাছে কিছু চায়। আমি বললাম, আমার কাছে কি এমন আছে যেটা ও আমার কাছে চায়? তিনি বললেন, তুই আজ আমার সাথে রাতে থাকবি, তোর ঘরে আমি বলে রাখবো। তারপর সারা বিকেল কোনো খেলাধুলায় যায়নি। সন্ধ্যার পর মামার দোকানে না গিয়ে হুজুরের রুমে গিয়ে বসছিলাম আমি। হুজুর আমাকে একটা আতরের শিশি দিয়ে বললেন, এটা পবিত্র আতর, এটা সুগন্ধ যতক্ষণ কারো গায়ে থাকে ততক্ষণ কোনো দুষ্টু অশরীরী তার কোনো ক্ষতি করতে পারে না। আমি আতরটা নিয়ে গলায় মাখলাম। হুজুর আমাকে বললেন, আজকে রাত 12টার দিকে তুই আর আমি ওই কবরস্থানে যাব। আমি ভয় পেয়ে বললাম, আমি সেখানে যেতে চাই না। ইমাম সাহেব আমাকে বুঝিয়ে বললেন, কোনো সমস্যা হবে না, আল্লাহর উপর ভরসা রাখতে বললেন। রাতের খাবার হুজুরের সাথে শেষ করে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারপর দুজনে কবরস্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। আনুমানিক 7 থেকে 8 মিনিট লাগলো সেখানে যাওয়ার। সাথে সাথেই একটা ঠান্ডা বাতাসে আমাদের দুজনেরই গায়ের লোম দাঁড়িয়ে গেল। তবুও দোয়া দরুদ পড়তে পড়তে হুজুর আর আমি কবরস্থানে প্রবেশ করলাম। নিম গাছের নিচে যাওয়ার সাথে সাথেই আমাদের সামনে সাদা কাপড় পরিহিত বিশাল দেহী কেউ দৃশ্যমান হলো। আমি ভয় পেয়ে পিছিয়ে এলাম। সাদা কাপড় পরিহিত লোকটি এবার কথা শুরু করলো আমাদের সাথে। সে বলল, আসসালামু আলাইকুম, এবং একসাথে ওয়ালাইকুম আসসালাম বলে উত্তর করলাম। সে আমার উদ্দেশ্যে বলল, আমাকে চিনতে পেরেছেন? আমি বললাম, কে আপনি? সে বলল, আমি আপনার নানার সাথে থাকা সেই জিন। আমি অবাক হয়ে তাকে দেখতে লাগলাম। তারপর যখন তাকে চিনতে পারলাম তখন বললাম, তুমি এতদিন কোথায় ছিলে? কত দিন হয় তোমাকে দেখি না, আমি এখন কত বড় হয়ে গেছি দেখেছো? সে আমাকে বলল, আপনার নানার সাথে ভুল করে একটা বেয়াদবি করে ফেলেছি, সেই কারণে তিনি আমাকে আজ 3 বছর এখানে বন্দি করে রেখেছেন। তার কাছে অনেক ক্ষমা চাওয়ার পর তিনি আমাকে বললেন, তিনি আর বেশি দিন বাঁচবেন না। আর তিনি এটাও বললেন যে তার মতো ক্ষমতার অধিকারী ছাড়া অন্য কেউ আমাকে এখান থেকে মুক্ত করতে পারবে না। আমি বললাম, তাহলে আপনি মুক্তি দিন আমাকে। তখন তিনি বললেন, আমরা যখন কাউকে বন্দি করি তখন আর তাকে মুক্ত করার সুযোগ থাকে না, কিন্তু আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তুমি 3 বছর পর আমার বড় নাতির কাছ থেকে মুক্তি পাবে, কারণ তাকে আমি আমার সকল শক্তি দিয়ে যাব। সেই থেকে আমি এখানে আপনার জন্য অপেক্ষা করে আছি। এটা বলেই জিনটা খুব দুঃখ করতে লাগলো। আমি বললাম, মন খারাপ করবেন না, আমাকে বলুন আমি কিভাবে আপনাকে মুক্ত করতে পারি। সে বলল, সেটা তো আমি জানি না, কিন্তু তোমার নানা তোমাকে বন্দি জিনদের মুক্ত করার দোয়া শিখিয়েছেন, সেটা পড়লে হয়তো আমার মুক্তি হবে। আমি দেরি না করে নিম গাছের চারপাশে ঘুরতে লাগলাম এবং সেই দোয়া পড়তে লাগলাম। 7 বার পরে আমি যখন তার শরীরে ফুঁক দিলাম তখন সে আমাকে বলল, জাজাকাল্লাহ শুকরান। তারপর আকাশের দিকে তাকিয়ে মোনাজাতের ভঙ্গিতে দাঁড়িয়ে বলতে লাগলো, আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আপনার নানা আমাকে এখানে বন্দি করেছেন এটা এক লোক জানতো, তাই সে এখানে আর শক্তির বলে এক দুষ্টু জিনকে পাহারায় রেখে গেছেন। আমাকে মুক্ত করার পর সে আমাকে আবার বন্দি করতে চায়, কিন্তু আমি এখনই এই স্থান থেকে অনেক দূরে চলে যাব, তাই আপনি এখন থেকে সাবধানে থাকবেন। ওই জিন যে কোনো সময় আপনার ক্ষতি করতে পারে। যদি কখনো এমন বিপদে পড়েন তখন বিসমিল্লাহ বলে ডান হাত সোজা করে 3 বার ঘুরবেন, তাহলে বিপদ কেটে যাবে। এই মূল্যবান উপদেশগুলো দিয়ে সে সালাম দিল এবং আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। সেই বছর শবে বরাতের রাতে আমরা 11 জন সেই কবরস্থানের পুকুরের শান বাঁধানো ঘাটে বসে আছি। তখন রাত প্রায় 11:30-এর কাছাকাছি হবে। আমরা 3 জন ঘাটের এক পাশে এবং বাকি অন্যরা আমাদের উল্টো পাশে আমাদের মুখোমুখি হয়ে বসে আছে। এমন সময় কবরস্থানে খুব জোরে বাতাস বইতে লাগলো। চারিদিকে তাকিয়ে দেখি সবকিছু শান্ত, অথচ কবরস্থানে এত জোরালো বাতাস। আমার বাকি বন্ধুরা বলল, কি রে, কি হচ্ছে এসব?
আমি ঘটনা বুঝতে পারলাম এটা কি ওই দুষ্ট জিনের কাজ। সাথে সাথে আমি বাঁশঝাড়ের কাছাকাছি একটা কালো অবয়ব দেখতে পেলাম। তাড়াতাড়ি ডান হাত সোজা করে বিসমিল্লাহ বলে 3 বার ঘুরলাম। আমি 3 বার ঘোরার সময় 3 বারই ঠাস ঠাস শব্দ হচ্ছিল। ঘোরা শেষ হওয়ার সাথে সাথেই আবার সব কিছু স্বাভাবিক হয়ে এলো, আর আমি হঠাৎ করেই জ্ঞান হারিয়ে ফেললাম। পরের দিন আমার জ্ঞান ফেরার পর দেখলাম আমি আমার এক বন্ধুর বাসায়, আর আমার বন্ধুরা সবাই আমাকে ঘিরে বসে আছে। ওরা বলল, তুই বেঁচে আছিস, এর চেয়ে বড় আর কিছু হতে পারে না। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছিল আমার। তারা বলল, এসব তোর মনে করার দরকার নেই, কিন্তু এটা সত্যি যে তোর কারণে আমরা সবাই গতকাল নিজ চোখে জিন দেখলাম। আমি বললাম, তোরা সবাই দেখেছিস? ওরা বলল, হ্যাঁ। আমি আর কিছু বুঝলাম না, শুধু নিজের শরীরে ক্লান্তি অনুভব করছিলাম। আস্তে আস্তে আমি আবার ঘুমিয়ে পড়লাম। ঠিক তার 2 বছর পর আমার সেই 10 জন বন্ধুর মধ্যে 2 জন অস্বাভাবিকভাবে মারা যায়। তাই এখন থেকে আমি আর কখনো সেই শক্তির ব্যবহার বা প্রয়োগ করি না, কিন্তু অনেক চেষ্টা করার পরেও সেটা ভুলতে পারছি না। লিসেনার্স, এবার আমরা আজকের শেষ ঘটনা পড়তে যাচ্ছি। ঘটনা ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে, তার নাম নিশাত। সে আমার সাথে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এই ঘটনাটি ঘটে প্রায় 1 বছর আগে। নিশাত তার বাবা মার সাথে গ্রামের বাড়ি রংপুরে বেড়াতে যায়। গ্রামের নামটি সঙ্গত কারণে বলছি না, আগেই বলে রাখি, সে একটু ডানপিটে টাইপের, কাউকে খুব একটা গ্রাহ্য করতো না। আমি ঘটনা ফিরে যাই। যাই হোক, গ্রামের বাড়িতে যাওয়ার পর একদিন রাতের বেলা সে তার বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসে এবং হাঁটতে হাঁটতে একটা নির্জন জায়গায় একটি পুকুরের ধারে এসে পড়ে। তারপর সে একটি খেজুর গাছের নিচে বসে থাকে, তার ফোনে গেম খেলতে থাকে। গেম খেলতে খেলতে এক পর্যায়ে তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন সে চুপচাপ বসে থাকে। হঠাৎ সে খেয়াল করে কে জানি একজন বয়স্ক লোক তার দিকে হেঁটে আসছে। সেই লোকটি তার কাছে এসে বলল, তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? তারপর নিশাত তার পরিচয় দেয় আর বলে যে সে এখানে এমনিতেই বসে আছে। তারপর সেই লোকটি বলে যে, না, এত রাতে এখানে বসে থাকতে হবে না তোমাকে, তুমি বাসায় চলে যাও, এত রাতে এখানে থাকা ঠিক নয়। নিশাত লোকটির কথা একটু বিরক্ত হয়ে বলল, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো, আপনি যান তো। তারপর সেই লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি আরো কিছুক্ষণ থাকো, তবে বেশিক্ষণ থেকো না। তারপর সেই লোকটি চলে যায়, কিন্তু নিশাত ওখানে বসেই থাকে। কিছুক্ষণ পর নিশাত দেখে যে তার এক ছোটকালের বন্ধু শাহিন, যে ওই গ্রামেই থাকতো, সে আসছে নিশাতের সাথে দেখা করার জন্য। শাহিনের প্রায় 4 থেকে 5 বছর পর দেখা। শাহিনের সাথে দেখা হওয়ার পর নিশাত ওর সাথে কিছুক্ষণ কথা বলে। তার কিছুক্ষণ পর শাহিনও ওইখান থেকে চলে যায়। শাহিন চলে যাওয়ার পর নিশাত বুঝতে পারে যে অনেক রাত হয়ে গেছে, তারও এখনই বাসায় যাওয়া উচিত। তো সে বাসার পথে রওনা হয়। প্রচণ্ড অন্ধকার রাস্তা দিয়ে সে হেঁটে চলে যাচ্ছে আর তার বাসার দিকে। হঠাৎ সে দেখতে পায় যে কিছু লোক একটি লাশ খাটিয়ায় করে নিয়ে আসছে তার দিকে। সে এই দৃশ্য দেখে সামনের দিকে এগোতে থাকে। যখন তারা সবাই নিশাতের সামনে আসে, তখন একটা লোক নিশাতকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন নিশাত বলে যে, এমনি ঘুরতে আসছিলাম। তখন ওই লোকটি বলে, ঘুরতেই যখন আসছো তখন আমাদের সাথে চলো না, একজন মারা গেছে, তাকে দাফন করতে হবে, এত রাতে মানুষ খুব কম লোক আছে, তাই তুমিও আমাদের সাথে চলো। প্রথমে নিশাত রাজি না হলেও পরে সে রাজি হয়। তো নিশাত তাদের সাথে কবরস্থানে যায়, তাদের সাথে সেই লাশটিকে দাফন করতে। কবরস্থানে গিয়ে সে উজু করে। লাশটি কার তা জানার জন্য একটু কৌতূহল বোধ করে, তাই সে লাশ দেখতে চায়। তো যে লোকটি লাশের পাশে বসেছিল তাকে বলে লাশটি দেখাতে। যখন সেই লোকটি লাশের মুখের ওপর থেকে কাফনের কাপড় সরায়, তখন নিশাত যা দেখে তা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখল যে কাফনের কাপড় দিয়ে মোড়ানো যে লাশটি, সেই লাশটি আর কারো না, সেই লাশটি তার সেই বন্ধু শাহিনের। লাশটি দেখার পর যেন তার আর মস্তিষ্ক কাজ করছিল না। সে কিছুক্ষণ লাশের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর লাশের পাশে যে বসেছিল তাকে জিজ্ঞাসা করে যে শাহিন কখন মারা গেছে। তখন সেই লোকটি বলে যে আজ সন্ধ্যায় পুকুরে ডুবে মারা গেছে। তখন সে আর কাউকে কিছু বলার সময় পায় না, কারণ ততক্ষণে জানাজার নামাজ প্রায় শুরু হয়ে যায়। তাই সে আর 7-5 না ভেবে জানাজায় শরিক হয়। আমরা জানি সাধারণত জানাজার নামাজ
5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তবে এই জানাজার নামাজ শুরু হওয়ার প্রায় 20 মিনিট হওয়া সত্ত্বেও জানাজার নামাজ শেষ না হওয়ায় সে একটু পিছনের দিকে তাকায় এবং দেখে যে জানাজার নামাজে পিছনে যারা দাঁড়িয়েছে তাদের সবার পা উল্টো। সাধারণ মানুষের পায়ের আঙ্গুলগুলো থাকে সামনের দিকে আর পায়ের গোড়ালি থাকে পিছে, কিন্তু তাদের পায়ের আঙ্গুল ছিল পিছের দিকে আর পায়ের গোড়ালি ছিল সামনের দিকে। এটা দেখে সে খুব ভয় পায় আর সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পা যেন মাটির সাথে একদম লেগে গেছে, সে এক পাও নড়াতে পারে না। সে চিৎকার করার চেষ্টা করে, তবে তার মুখ দিয়ে কোনো আওয়াজ বের হয় না। অনেক কষ্ট করে সে মনে প্রাণে চেষ্টা করে দৌড়ে পালাতে সক্ষম হয়। সে দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে আসে এবং বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে সেই রাস্তায় একটা ছেলেকে দেখতে পায়। সে সেই ছেলেকে দেখতে পেয়ে একটু সাহস পায় এবং তার কাছে গিয়ে তাকে যখন সেই ছেলেটি তার দিকে তাকায় তখন সে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে দেখে সেই ছেলেটি আর কেউ নয়, তার বন্ধু শাহিন, যার লাশ একটু আগে কবর দেওয়ার জন্য জানাজার নামাজ পড়ানো হচ্ছিল এবং যে জানাজা থেকে একটু আগে পালিয়ে এসেছে। শাহিন দিকে তাকিয়ে একটু ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, কিরে দৌড়ে কোথায় পালাচ্ছিস? আমায় কবর দিবি না? এই কথা শোনার পর নিশাদ আর সহ্য করতে না পেরে সেখানেই সে নিজের জ্ঞান হারায়। এরপর দিন সে নিজেকে আবিষ্কার করে তার গ্রামের বাড়িতে। সে দেখলো তার সাথে আশেপাশে তার বাবা মা এবং আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে কাল রাতে কোথায় গিয়েছিলি যে তোর বাবা তোকে কবরস্থানের পাশের রাস্তায় অজ্ঞান অবস্থায় পেল? তখন নিশাদ গত রাতে সেই ভয়ঙ্কর ঘটনা সবাইকে বলে। এই ঘটনা শোনার পর সবাই নিশাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন নিশাদ বলে যে কি ব্যাপার, সবাই আমার দিকে এইভাবে তাকিয়ে আসো কেন? তখন তার দাদি বলে যে শাহিন 7 মাস আগে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল, যে পুকুরের পাশে খেজুর গাছের নিচে নিশাদ বসেছিল। এবং সে আরও জানতে পারে যে গ্রামের অনেক লোকেরাই নাকি মাঝে মাঝে ওই পুকুরের ধারে শাহিনকে দেখতে পায়। তারপরের দিন নিশাদ তার গ্রামের বাড়ি থেকে চলে আসে। এই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, ঘটনাগুলো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে আমাদের জানান। আপনাদের লাইক কমেন্টগুলো আমাদের নতুন ঘটনা দিতে উৎসাহিত করে। লিসেনার্স, আপনাদের সাথে ঘটে যাওয়া ঘটনা পাঠাতে পারেন। আমাদের ডেসক্রিপশন বক্সে জিমেল আইডি দেওয়া আছে, bhutfmrat@gmail.com। অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে ধৈর্যের সাথে ঘটনাগুলো শুনে থাকার জন্য।